নমস্কার, নিউজ রেনেসাঁ বাংলায় সকলকে স্বাগত জানাই। আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট মাস্টারমশাই অশোক পাল মহাশয়। স্যারকে আমাদের স্টুডিওতে আবারও স্বাগত জানাই। স্যার, আজকে এই যে বিষয় নিয়ে আলোচনা আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাপশনে এই মুহূর্তে রয়েছে, কি হবে 26,000 শিক্ষকের ভবিষ্যৎ। আমরা এর আগের দিনে আলোচনা করেছিলাম হাইকোর্টের সেই মানে রায় নিয়ে, যেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, তারপরে সুপ্রিম কোর্ট পর্যন্ত জল গড়িয়েছে এবং একদিন গতকাল শুনানির কথা ছিল, সেটাও হয়নি। আজকে শুনানি হলো এবং সেখানে সুপ্রিম কোর্টের থেকে যে রায়টা দিল, তারা এখনো সম্পূর্ণ ডিসিশনে আসতে পারেনি। জুলাই পর্যন্ত তারা একটা স্টে অর্ডার দিয়েছে, কিন্তু মুচলেকা দিতে হবে সেই শিক্ষকদের। যদি পরবর্তীকালে তারা অযোগ্য প্রমাণিত হন, তাহলে তাদেরকে সমস্ত টাকা ফেরত দিতে হবে। তো এই একটা দিক। আর একটা দিক আমি যেটা আলোকপাত করতে চাইছি, যে হাইকোর্টের কাছে এসএসসি তখন যোগ্য অযোগ্যের যে নিরিখ বা সেটা মানে তথ্যগুলো তখন তারা প্রোভাইড করেনি। এখন তারা সুপ্রিম কোর্টে বলছে তারা যোগ্য অযোগ্যের একটা তালিকা প্রকাশ করবে। তো প্রথম কথা হলো, অযোগ্যরা কিভাবে চাকরি পেলো, এটা একটা প্রশ্ন। যেহেতু তারা যোগ্য অযোগ্য তারা জানে, তখন তারা মানে জ্ঞান পাপী যেটাকে বলা হয়, জেনে শুনে তারা কেন অযোগ্যদের চাকরি দিল? আর দ্বিতীয়ত, এখন যোগ্য অযোগ্যের এই নিরিখ, এই যে মানে ডিসক্রিমিনেশনটা তারা কিভাবে করবে, কোন মাপকাঠিতে করবে, কতটা স্বচ্ছ হবে? সামগ্রিক বিষয় নিয়ে আপনার প্রথমে একটু প্রতিক্রিয়া নিয়ে নিই, তারপরে একে একে বিভিন্ন প্রশ্নে যাব। আচ্ছা, প্রথমেই বলি, আজকে আমাদের সুপ্রিম কোর্টে প্রায় রুদ্ধশ্বাস একটা নাটকের সাময়িক জবনিকা পতন হলো। উদ্বেগ ছিল, সংশয় ছিল, দ্বিধা ছিল, একদিকে অযোগ্যরা একদিকে যোগ্যরা, যার ফলে একটা টানাপোড়েনও ছিল। কি হয় কি হয়, শেষ পর্যন্ত যেটা হলো সেটা হচ্ছে আগামী 16ই জুলাই পর্যন্ত যোগ্য অযোগ্য এই জায়গাটায় সুপ্রিম কোর্ট কোনো নির্দিষ্ট রেখায় গেলেন না। তারা 16ই জুলাই পর্যন্ত সবাইকে বহাল রাখলেন, কিন্তু একটা সেখানে শর্ত চাপালেন। শর্তটা হচ্ছে যে প্রত্যেককে মুচলেকা দিয়ে কাজ করতে হবে। এখন প্রথম প্রশ্ন হলো যে, যেটা সুপ্রিম কোর্টের অবজারভেশনেও বলেছেন, আমরা সাধারণ মানুষ সাধারণভাবে সমস্ত চাকরির ভেতরে সরকারি চাকরিটাকে মহার্ঘ বলেই মনে করি এবং সবচেয়ে মোস্ট ভ্যালুয়েবল এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মর্যাদা সম্পন্ন বলেও মনে করি। এখন সেই চাকরিতে যারা চাকরি দেবেন, যারা চাকরির পরীক্ষা নিচ্ছেন নিয়ামক সংস্থা, তারা যদি এইভাবে আষ্টে পিষ্টে নিজেদেরকে দুর্নীতির সঙ্গে বেঁধে ফেলেন, তার চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছু নয়। 2016 সালে যেভাবে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি কিন্তু সত্যি সত্যি আমাদেরকে ভীষণভাবে আতঙ্কিত করেছে এবং আমরা ভাবতে খুব অবাক হচ্ছি যে সরকারের অধীনে থাকা সংস্থাগুলো কিভাবে একের পর এক দুর্নীতি করে বাংলার যুব সমাজের স্বপ্নকে মাটিতে মিশিয়ে দিয়েছে। এবং স্কুল সার্ভিস কমিশনের মতো একটা সংস্থা, পাশাপাশি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মতো সংস্থা, যে সংস্থাগুলোর একটা আলাদা বিশ্বাসযোগ্যতা ছিল, গ্রহণযোগ্যতা ছিল, তারা এতটাই পলকা যে দুর্নীতির দোষর হতে তাদের একটুও বাধেনি। আজকে আমাদের প্রায় 25,735 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, যাদের ভেতর যোগ্য আছেন অযোগ্য আছেন, তারা এরকম একটা পরিস্থিতিতে এলেন কেন? কে তার জন্য দায়ী? কেন এরকম পরিস্থিতিতে আসতে হলো? আমাদের কি একবারও এটা ভাবতে হবে না? একবারও ভাবতে হবে না কোন রাজ্যে আমরা বাস করি, যেখানে শিক্ষা হচ্ছে সবচাইতে সংবেদনশীল জায়গা। জাতির মেরুদণ্ড তৈরি হয় শিক্ষালয়ে, ক্লাসরুমগুলোতে আগামী ভবিষ্যৎ তৈরি হয়। সেখানে শিক্ষাদানের অধিকার বা শিক্ষার বাতাবরণে থাকার অধিকার কাদেরকে দিল এসএসসি? এটা অত্যন্ত আতঙ্কজনক বিষয়। এখন আজকের যার রায়, প্রাথমিকভাবে এটা একটা ইন্টারিম অর্ডার। কোর্ট মনে করেছেন এই একদমই। মুহূর্তে সবাইকে যদি চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়, তাহলে বিশেষত নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে বিশাল একটা ক্ষতি হবে। কিন্তু এটাও তারা মনে করেছেন যে এক্ষেত্রে নিশ্চিতভাবে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিতে এসএসসি এবং রাজ্য সরকারের ভূমিকাটা উপেক্ষণীয় নয়। কিন্তু আমরা বলতে চাই যে কর্মরত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আজকে রিলিফ পেলেন, কিন্তু গতকালের কালবৈশাখীর পরে আজকেও দাবদাহ আবার একটু একটু করে বাড়ছে। যারা 1150 দিন ওই গান্ধী মূর্তির নিচে বসে আছেন,
যারা মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে বসে আছেন, দীর্ঘ আইনি লড়াই আর এই প্রলম্বিত সময়ে তাদের জীবনের সুবিচার তারা কি পেলেন? তাদের যেটা পাওনা ছিল যোগ্য হয়েও তারা তো অনেকেই শিক্ষাঙ্গনে আসতে পারলেন না। তাদের জায়গা দখল করলো ৫,২৫০ বলুন, ৭,১৫০ বলুন, অথবা ৮,২৩৪ বলুন। এরা এই যে এত বছর প্রায় ১৮ থেকে আজকে ২৪-৬ বছর এরা আমাদের ট্যাক্সের টাকায় বেতন পেলেন। এরা আমাদের ছেলেমেয়েদের কি শিক্ষা দিলেন আমরা জানি না। কিন্তু যাদের শিক্ষা দেবার কথা ছিল তারা সবাই তো এখানে আসতে পারলেন না। তারপরে একটা আ গোলক ধাঁধার মধ্যে থেকে গেল পুরো বিষয়টা। না সুতরাং স্যার, আমরা একটা যেটা মনে জিনিস করছি আমি যে মানে খুব হুম, অবাক হচ্ছি স্যার, একটুখানি ইন্টারাপ্ট করছি মাঝখানে, হুম, হুম, যে যোগ্য অযোগ্য এই যে কথাগুলো আজকে প্রকাশ্যে মানে স্বীকার করতেও লজ্জাবোধ হচ্ছে না এসএসসি বা রাজ্য সরকারের। তার প্রকাশ্যে বলছে ৮-৯ হাজার অযোগ্য। তাহলে তুমি ৮-৯ হাজার অযোগ্যকে কেন চাকরি দিলে, এই প্রশ্নটা তো আগে তোলা দরকার। অযোগ্যদেরকে চাকরি দেওয়ার এই অধিকার কে দিয়েছে, তার জন্য সাসপেন্ড করা উচিত তাদেরকে যারা দিয়েছে। এইটা কেন উঠছে না এটা এই তো প্রশ্নটা? এটা তো বেসিক প্রশ্ন। উম আশা করি আমরা আইনের উপর সবসময় ভরসা রাখি। আইন নিশ্চিতভাবে সবকিছু বিচার বিবেচনা করবেন। সর্বোচ্চ আদালত আজকে বিচার করছেন। কিন্তু যারা এই যে সংগঠিত অপরাধ, দুর্নীতির সঙ্গে যুক্ত, এই যুক্তটা কোনো একজন সরকারি অফিসার করেছেন এমন ঘটনা নয়। বা কোনো সরকারি অফিসার আ স্বজন পোষণের মাধ্যমে স্বজন পোষণের মাধ্যমে এটা করেছেন এটাও বিষয় না। বিষয়টা পুরোটাই হয়েছে অর্গানাইজড একটা ফ্রড। সেই অর্গানাইজড ফ্রড এ একটা চেন। কিন্তু রাজ্য সরকার যুক্ত আছে, এসএসসি যুক্ত আছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যুক্ত আছে। এই যে ফ্রডটা হলো, যারাই ফ্রড করলেন তাদের কিন্তু যদি উপযুক্ত শাস্তি না হয়, তাহলে ভবিষ্যতে এরকম ঘটনা আবার ঘটবে। আবার অসংখ্য চোখের জল পড়বে। অসংখ্য যুবক-যুবতীর দীর্ঘশ্বাসে বাংলার আকাশ কিন্তু ভারী হবে। এই জায়গাটা কিন্তু ন্যায়ালয় নিশ্চয়ই ভাববেন। কেননা দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া এই যে সংগঠিত অপরাধ, এই অপরাধকে রোধ করা যাবে না। কেননা জেনে বুঝে এরা টাকার বিনিময়ে, এরা প্রভাবের বিনিময়ে কতগুলো ছেলেমেয়েকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আর কতগুলো মেধাবী ছাত্রছাত্রী তারা কিন্তু সেই জায়গা থেকে বঞ্চিত হয়েছে। এটা কিন্তু সত্যিই ভাবনার বিষয়। হুম, হুম। এবার স্যার একটু অন্য দৃষ্টিকোণ থেকে যদি দেখি, যে আমরা ধরে নিলাম যে কিছু যোগ্য প্রার্থী আছেন, সে 50% হোক বা 60%, 70%, আমি সংখ্যায় যাচ্ছি না। তো সেই তাদের তাদের প্রতি যে সুবিচার, তারা কি সুবিচার পাবেন? এটা আপনি কতটা আশাবাদী এই বিষয়টা? এখন যারা যোগ্য প্রার্থী আছেন তাদের তো এরকম একটা পরিস্থিতিতে আসার কথা ছিল না। আমি পশ্চিমবঙ্গ হুম, সরকারের অ্যাফিলিয়েটেড একটা সংস্থা যার উপর আমি ভরসা রাখি, স্কুল সার্ভিস কমিশন। আমার মনে হয়েছে যে স্কুল সার্ভিস কমিশন যেহেতু সরকারের অধীনে থাকা নিরপেক্ষ স্বয়ং অটোনমাস একটা বডি। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যারা হচ্ছে আমাদের অ্যাপয়েন্টিং অথরিটি তারা একটা অটোনমাস বডি। তারা নিশ্চিতভাবে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হবে না। সুতরাং যে যোগ্য প্রার্থী মেধার ভিত্তিতে তাদের সত্যি সততার মাধ্যমে পরীক্ষা দিয়ে নিযুক্ত হলেন, তাদের কি আজকে ৬ বছর পরে তাদের চাকরি নেই আর তাদেরকে সুপ্রিম কোর্টে দৌড়তে হবে, এরকম একটা পরিস্থিতি হবে, এটা বোধহয় কোনো যোগ্য প্রার্থী ভাবতে পারেননি। এখন এই যোগ্য প্রার্থীদেরও ভাবার দরকার আছে যে, যে সিস্টেমের শিকার এরা হয়েছেন সেই সিস্টেমটাকে কখনোই সমর্থন করা কোনোভাবেই উচিত নয়। আবার পাশাপাশি এই হুম, হুম, সিস্টেমের গলদের ভেতর দিয়ে অনেকে ঢুকে গেলেন যাদের স্কুলে আসার কথা ছিল না, যাদের চাকরিতে যোগ দেবার হুম, কথা ছিল না। এবং যোগ্য আর অযোগ্যের আজকে আর কোনো তফাৎ রইল না। বরং অযোগ্যদের হুম। সামনে রেখে যোগ্যদের সামনে রেখে অযোগ্যরা কিন্তু আরো ২-৩ মাস কিন্তু চাকরি হ্যাঁ, করবেন, টাকা পয়সা পাবেন আমাদের ট্যাক্সের পয়সা। এবং এটা সবচাইতে হ্যাঁ। কিন্তু বিপজ্জনক দিক। এটা কিন্তু বুঝতেই আর হবে। যোগ্যরা কি সুবিচার পাবেন স্যার? আপনি আশাবাদী কতটা? মানে সত্যি কি এখন যোগ্যদেরকে মানে সুবিচার করা সম্ভব হবে এই পরিস্থিতিতে? আগামী ১৬ তারিখ পর্যন্ত যোগ্যরা যে মানসিক যন্ত্রণার মধ্যে থাকবেন, হাত ছেড়ে কিন্তু বাঁচলেন না। কেননা না। এখনো পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, সেই অবজারভেশনে কখনো এই প্যানেলটা যে সৎভাবে তৈরি হয়েছে বা প্যানেলে এমনকি যে যোগ্যের লিস্ট এসএসসি দেবেন, তার ভেতর অযোগ্য নেই, এ গ্যারান্টি। এবং পাশাপাশি তাকে হুম, নিশ্চিতভাবে আ আ প্রুফ দেখাতে হবে।
কেননা এটা তো শুধুমাত্র মুখের কথায় হবে না। আমি মুখে বলে দিলাম ১৯,০০০ যোগ্য, হুম, ৭,০০০ অযোগ্য। পাশাপাশি হুম, তার সাপোর্টিং হুম, পেপার বা ওএমআর এর মিরর ইমেজ অথবা অন্যান্য যে সমস্ত ডিজিটাল প্রুফ আছে সেগুলোকে দেখাতে হবে। হুম, সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে সবটাকে ঘুলিয়ে দিয়ে যোগ্য অযোগ্যদের হুম, আবার কিছুদিন রেখে দেওয়ার কৌশল এটা হুম, হলেও হতে পারে। আর সেটা হলে কিন্তু যোগ্যরা স্বস্তি হুম, তো পেলেনই না। বরং আমরা ভেবেছিলাম হুম, যে এসএসসি সরাসরি একেবারে এফিডেভিট দিয়ে কে যোগ্য কে অযোগ্য আজকেই বলে দেবেন এবং সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে একটা সিদ্ধান্ত নিতে পারবেন। তাদের যা পদ্ধতি হ্যাঁ। আছে সে পদ্ধতি সেটা কিন্তু হলো না। ঝুলে গেল আর স্যার বরং একটা জিনিস মাথায় নির্বাচনটাকে আসছে, কাটিয়ে গেল। যদি সত্যি হুম। সত্যি যদি থাকতো সেরকম ডেটা যদি থাকতো, তাহলে তারা হাইকোর্টে কেন সাবমিট করেনি? এটা তো একটা প্রশ্ন। কেন সুপ্রিম কোর্ট না, পর্যন্ত জল গড়ালো? আসলে তা না। আসলে হচ্ছে হাইকোর্টে ওই ৭,০০০, ৮,০০০, ১০,০০০, ১২,০০০ এগুলো বলায় ওদের অসুবিধে আছে। কেননা হুম, নির্বাচন পশ্চিমবাংলায় এই মুহূর্তে চলছে। যে মুহূর্তে এটা হুম, তালিকাটা দেয়া হতো, নামের তালিকা এসে গেলে দেখুন এই সুপ্রিম কোর্টেও কিন্তু হুম, ওরা নামের তালিকা দেয়নি, দেবে না। কেননা নামের তালিকা হলে হুম, পাড়ায়, পাড়ায় যে সমস্ত দাদারা টাকা তুলেছেন ১০, ১৫, ২০ লাখ হুম, টাকা করে ঘুষ খেয়েছেন বলে অনেকে দাবি করছেন, অনেকে বলছেন। অথবা প্রভাব খাটিয়ে হুম, চাকরি দিয়েছেন। আ এই যে আ হুম, যে সমস্ত কর্মচ্যুত বেকার যারা হবেন তারা কিন্তু ছেড়ে কথা বলত না। শাসক দলের অনেক নেতারই কিন্তু আ উচ্চ রক্তচাপ বাড়ত এবং নির্বাচনে তার একটা হুম, আ প্রতিফলন ঘটতো। সুতরাং সেই জায়গা হুম, থেকে নিজেদেরকে খানিকটা বাঁচানোর জন্যই এরা সময় আ আ ব্যা কিনছিলেন হাইকোর্টে। হুম, ভাবছিলেন যে ২৫,০০০ ২৬,০০০ একসঙ্গে হাইকোর্ট কোনোভাবেই বরখাস্ত করতে পারবে না। সুতরাং এই সুযোগে হুম, আ সবাইকেই একসঙ্গে বাঁচিয়ে নিয়ে যাবো। এই কাজটা এরা নতুন করেননি। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির রায়ের হুম, সময় এরা সুপ্রিম কোর্টে গেছেন। সেখানে গিয়েও স্টে নিয়েছেন। আবার এরা হাইকোর্টে এসে ওই ৫,০০০ ২৫০ এর কুমিরের ছানা দেখিয়েছেন কিন্তু লিস্ট বের করেননি। আবার সুপ্রিম কোর্টে গিয়েও আপাতত তারা এটা বোঝাতে পেরেছেন বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকা যদি কর্ম থেকে বিচ্যুত হয়ে যায় একটা অ্যানার্কি তৈরি হবে এডুকেশনে। সুতরাং হুম, আমরা দিতে পারবো। এতদিন পারিনি, এখন পারবো। এই প্রশ্নটা সবারই সাধারণ মানুষের আছে। তুমি হুম, কদিন আগেও পারোনি, তুমি এখন পারছো। এটা তো হওয়া সম্ভব নয়। সুতরাং পুরো ব্যবস্থাই হুম, কিন্তু গোলমেলে অস্বচ্ছতা এবং এসএসসির হুম, বিশ্বাসযোগ্যতা একেবারে তলানিতে চলে গেছে। এসএসসি একটা ক্রিয়নক হুম, সংস্থায় পরিণত হয়েছে। এসএসসি সাবালক হতে পারেনি। হুম, রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে নেই, শাসক দলের অঙ্গুলি হেলনেই নেই। এসএসসি চলছে বলে পরিষ্কার মনে হচ্ছে। কেন ওদের নিজেদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। একেবারে ওএমআর শিট এর দায়িত্ব থেকে শুরু করে প্যানেল তৈরি করা, সুপারিশপত্র দেওয়া সর্বক্ষেত্রে দুর্নীতিতে রেকর্ড করেছে হুম। এই এসএসসি। আজকে স্যার একটা শুনানি মানে শুনছিলাম সুপ্রিম কোর্টে, মানে এই বিষয়টা নিয়ে। তো সেখানে যিনি এসএসসির প্রতিনিধি, যিনি অ্যাডভোকেট আছেন, তিনি একটা বলছেন যে 1999 বা 2007 এ যে সমস্ত টিচাররা আর কি অ্যাপয়েন্টেড হয়েছিলেন অনেক দূরে দূরে, পুরুলিয়া, কোচবিহার, মানে বাড়ি থেকে অনেক দূরে দূরে, এই সমস্ত জায়গায় যারা ছিলেন অ্যাপয়েন্টেড হয়েছিলেন, তারা আবার 2016 পরীক্ষা দিয়েছিলেন এবং তাদেরকে মানে দেওয়া হয়েছিল রিক্রুটমেন্ট। তো ওনার বক্তব্য অনুযায়ী যে যেহেতু ওনারা একবার টিচার হিসেবে ওনারা অ্যাপয়েন্টেড হয়েছিলেন, সুতরাং তাদের সেই যোগ্যতা আছে এবং এখন 16 সালে তারা যদি পাসও না করে, মানে সেরকম ব্যাপার, মানে তাদের তাদের আর কোয়ালিফাই করার দরকার নেই। যেহেতু তারা একবার কোয়ালিফাই করেছে, তাদেরকে যে কোনো জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়। এটা কি মানে বাস্তবসম্মত? এরকমই একটা শুনলাম। না, না, এটা তো এসএসসির রুলে কোথাও এরকম কিছু বলা নেই। তাহলে তো তারা পরীক্ষা না দিয়ে জেনারেল ট্রান্সফার অথবা স্পেশাল গ্রাউন্ডে ট্রান্সফার নিতে পারতেন হ্যাঁ, অথবা মিউচুয়াল ট্রান্সফার এইগুলো নিতে পারতেন। তাদের হ্যাঁ, পরীক্ষা যখন বসতে হ্যাঁ, হয়েছে একজন ফ্রেশারের সঙ্গে লড়াই করেই, অর্থাৎ নতুন ছেলে-মেয়ে যারা হ্যাঁ, শিক্ষকতায় আসতে চাইছেন, তাদের সঙ্গেই তাদেরকে লড়াই করতে হবে এবং সৎ পথে তাদেরকে আসতে হবে। বিশ্বাস করি অনেকেই সৎ পথে হুম, এসছেন। কিন্তু যদি কেউ বাঁকা পথে হুম, এসে থাকেন, তিনিও তো অসততা করেছেন। আর একজন শিক্ষক যদি অসৎ হুম, হন, একজন শিক্ষক যদি হুম, দুর্নীতিপরায়ণ হন, সমাজের চোখে সেটা কিন্তু আরো হুম, বেশি ক্ষতিকারক। কেননা তিনি একজন প্রভাবশালী ব্যক্তি। সমাজকে ইমপ্রেস করার ক্ষমতা তার আছে। তাকে সমাজ কিন্তু অনুসরণ হুম, করে এবং তার যে শাস্তিটা সেটা কিন্তু অন্যদের চাইতে আলাদা এবং আরো বেশি কঠোর হওয়া উচিত। এটা হওয়া সম্ভব নয়। এসএসসির উকিল যদি এরকম বলে থাকেন, নিশ্চিতভাবে তিনি অপব্যাখ্যা হুম, করছেন এবং হুম, এটা ছেলে মানুষই হুম। একটা যুক্তি বলে দিয়েছেন বলেই আমার মনে হয়।
মানে একদমই মানে প্রকাশনী বলছেন যে যেহেতু উনি একবার অ্যাপয়েন্টেড হয়েছেন, সুতরাং এটা উনি অবশ্যই যোগ্য, ওনার ওনার এটা ভ্যালিড, এরকম একটা মানে দাঁড় করাতে চাইছিলেন, যেটা আমি শুনলাম আর কি। একটা যাই হোক। আইনের লোক আহ একটা আইনের লোক এরকম কথা বলতে পারেন, এটা বিশ্বাসযোগ্য নয়। কেননা প্রত্যেকটা পরীক্ষার হুম প্রত্যেকটা পরীক্ষার একটা আলাদা মানদণ্ড থাকে। সেই মানদণ্ডের উপরে দাঁড়িয়ে হুম প্রশ্নপত্র, নিজের যোগ্যতা, মেধা হুম সবকিছুর পরিস্ফুরণ ঘটাতে হয়। হয়তো যোগ্য হতে পারেন, কিন্তু এই পরীক্ষায় তাকে হুম, কিন্তু স্বচ্ছভাবে পাস করতে হবে। এটা হলো একদমই মূল কথা। একদমই একদমই। হুম। আর যেটা আমরা দেখছি বারবারই একটা ওদের এসএসসির যারা অ্যাডভোকেট আছেন ওদের পক্ষে, তারা বারবারই একটা জিনিস বলতে চাইছেন যে এই যে সুপার নিউমেরিক্যাল পোস্ট যেগুলো ক্রিয়েট করা হয়েছিল এই বিষয়ে যে তদন্ত, সেটা ওনারা সাময়িকভাবে স্থগিত করতে চাইছেন, কিন্তু যদিও সুপ্রিম কোর্ট সেটা মান্যতা দেয়নি। কিন্তু ওদের কিন্তু বারবারই একটা টেন্ডেন্সি যে কোনোভাবেই এই যে এক্সট্রা যে পদগুলো তৈরি করা হয়েছে সেই বিষয়ে যেন, বা এই যে জাম্প করে যে র্যাঙ্কিং গুলো কে করা হয়েছে এইগুলো নিয়ে তদন্ত করতে ওরা টোটালি স্টপ করতে চাইছে ব্যাপারটা। তো এই বিষয়ে কি আরো কেঁচো খুঁড়তে কেউ তো বেরোবে, এরকম একটা ভয় পাচ্ছে তারা এই বিষয়টাই। অবশ্যই এখানে বাক কমিশনের রঞ্জিত কুমার বাক কমিশনের যে রিপোর্ট আছে সেই রিপোর্টে নিশ্চিতভাবে ন্যায়ালয় সেগুলো দেখছেন ভালো করে। বাক কমিশনের রিপোর্টে ভয়ঙ্কর সব তথ্য আছে। যে আরটিআই করে যে ২ পেয়েছিল তাকে ৫২-৫৪ করা হয়েছে। এই যে বলছি হুম ১৯,০০০ যোগ্য, ১৯,০০০ যোগ্যকেও যদি আরেকটু আ স্ক্যানারে আনা হয়, তাদের ভেতর অনেকেও কিন্তু অযোগ্য হলেও হতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন। এখন এসএসসি এবং রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ ৩ জনে মিলে একটাই গান গাইছে, সুপার নিউমেরিক্যাল পোস্ট নিয়ে কোনো কথা হবে। আবার এটাও আমাদের হুম হুম ভাবার বিষয় যে দুর্নীতিকে আড়াল করতে কেন বাড়তি শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী পদ তৈরি করা হলো? কাদের আড়াল করতে? কেন? তারা এমন কে প্রভাবশালী যে তাদেরকে রক্ষা করতে আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে তাদেরকে বাঁচাতে হবে। এটা কারো কিন্তু বোধগম্য নয়। এবং রাজ্য হুম সরকার আজকে পুরোপুরি আগের দিনও লড়েছেন, আজকেও পুরোপুরি লড়ে গেলেন যাতে ক্যাবিনেট জেলে না যায়। যে অন্যায় তারা করেছেন সেই অন্যায়ের কিন্তু মাপ নেই। কেননা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় এইভাবে দুর্নীতিকে শেল্টার দেওয়া, তাকে পেট্রন করা, এটা কোনো নির্বাচিত সরকারের কাজ হতে পারে না। বরং স্বচ্ছ, সুন্দর এবং দুর্নীতিমুক্ত প্রশাসন দেওয়াই সরকারের কাজ। সেই কাজ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এই রাজ্যের সরকার এবং তার অধীনস্থ আমাদের স্বয়ংশাসিত এই সমস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো, যেটা জাতির পক্ষে অত্যন্ত উদ্বেগজনক এবং অত্যন্ত ভয়াবহ। আগামী দিনে যদি স্যার এইভাবে চলতে থাকে, শিক্ষক যদি নাই থাকে, তাহলে কি স্কুলগুলো কি আগামী দিনে বন্ধ হয়ে যাবে, বাংলা মিডিয়াম স্কুলগুলো, সেরকম একটা আশঙ্কা করছেন? আসলে ২০১১ সালে এরা ক্ষমতায় আসার পরেই ২০১৩ সাল থেকেই এরা একের পর এক আইন বদল করতে শুরু করেছে। আমরা জানি হুম পশ্চিমবঙ্গে একটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ছিল, তার একটা নির্বাচিত বডি ছিল। অর্থাৎ মাস্টারমশাইরা নির্বাচিত হয়ে হুম পর্ষদ চালাতেন। সেখানে ওই কল্যাণময় গাঙ্গুলি যিনি জেলে আছেন, এই মহাপুরুষকে টেনে হুম এনে হুম ওখানে বসিয়ে দিলেন। এতদিন ছিল আমাদের নির্বাচিত পরিচালন সমিতি, যেখানে যে শক্তিশালী কোথাও কংগ্রেস, কোথাও তৃণমূল, কোথাও বিজেপি, কোথাও সিপিএম এরকম হয়েছে। বাম জামানাতেও দীর্ঘদিন কংগ্রেস থেকেছে, ক্ষমতায় থেকেছে, অসুবিধা নেই। কেননা অভিভাবক তার স্কুলকে সবচেয়ে, তার ছেলেমেয়ের স্কুলকে সবচেয়ে ভালোবাসে। সেই ব্যবস্থাটাকেও তুলে দেয়া হলো। এরপরে যেটা হলো এসএসসির ছিল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ আঞ্চলিক অনেকগুলো দপ্তর ছিল যার মাধ্যমে বিকেন্দ্রীকরণ করা হয়েছিল। কিন্তু দুর্নীতি করতে হুম হবে। তাই ম্যানেজিং কমিটির হাত হুম থেকে নিয়োগ ক্ষমতা কেড়ে নিয়ে সমস্ত ক্ষমতা কল্যাণবাবুকে দেয়া হলো। কল্যাণবাবু হচ্ছে দুর্নীতি শিরোমণি। আজকে প্রমাণিত, কোর্টে রয়েছেন হুম তিনি। তার ঔদ্ধত্য, তার অহংকার হুম আমরা দেখেছি। আমরা যারা সাধারণ মাস্টারমশাই তার কাছে গেছি, তার অহংকার দেখেছি। হুম এরকম একটা হুম লোককে ওখানে বসিয়ে তার স্ক্যান সইয়ে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়েছে। দিয়েছে কে? স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ। ওখানে গেছে, ওখান থেকে স্ক্যান দিয়েছে। এতদিন ছিল প্যানেল বেরোতো, ডাকের মাধ্যমে চিঠি যেত। এখন পুরো ব্যবস্থাটা হলো ওখান থেকে হাতে, হাতে নিয়ে আসতে হবে। পুরো ব্যবস্থার ভেতরেই কিন্তু গলদ হুম ছিল। এবং এটাও সবাই জানে যে বদলি, এই বদলিতেও কিন্তু বড় একটা ঘাপলা আছে। কেননা বিশেষত স্পেশাল হুম গ্রাউন্ডে সেই বদলিতেও টাকার বিনিময়ে বদলি হয়েছে বলে অনেকেই দাবি করছে।
আর সেটার ফলে কি হয়েছে, হুম, গ্রামাঞ্চলের স্কুলগুলো প্রায় উঠে গেছে। বিজ্ঞান বিভাগের শিক্ষকরা দেখা গেছে সব কলকাতায় এসে বসে গেছে। কলকাতায় ছাত্র কম, হুম, সেখানে সব বাড়ির কাছে সব এসছেন। বাড়ির কাছে আসায় কোনো আপত্তি নেই, আসুন। ফাঁকা থাকলে সেখানে আসবেন। হুম, নিয়মিত যদি হুম, নিয়োগ হতো, অনেক অল্প বয়সী ছেলে কাজ করতেন, তাহলে এই শিক্ষকের অভাব হতো না। এখন 40:1 হুম, অধিকাংশ গ্রামীণ স্কুলে এই মুহূর্তে 125:1 ও আছে। অনেক স্কুল উঠে গেছে। এই হুম। রাজ্যে ৮,২০৭ টা স্কুল উঠে গেল এই জমানায়, মাত্র ১৩ বছরের মধ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি নিয়োগে এইরকম নজিরবিহীন দুর্নীতি হয়, তাহলে সাধারণ বাংলার অভিভাবক, সামর্থ্য যার আছে সে তো এতে থাকবেই না। যার সামর্থ্য নেই, কেননা আমরা জানি আমাদের অভিভাবকদের সবার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তাদের সন্তান। সুতরাং হুম, সন্তানকে সঠিক শিক্ষা দেবার জন্য তারা এই যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আর ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অধীনে যে সমস্ত প্রতিষ্ঠান আছে, সেই জায়গা থেকে তাদের মোহভঙ্গ হওয়াই উচিত, এবং এটা সাধারণের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবে। আমরা অত্যন্ত আতঙ্কিত যে এইভাবে চললে বাংলা মিডিয়াম স্কুল, সরকারি স্কুল, সরকার পোষিত স্কুলকে বাঁচিয়ে রাখা কঠিন থেকে কঠিনতম হবে, এবং এর জন্য দায়ী থাকবে এই রাজ্য সরকার। একদমই আলোচনার একদম শেষে চলে এসেছি। স্যার, তো এই যে অন্ধকার থেকে উত্তরণের পথ কি? কি বার্তা দিচ্ছেন শেষ মুহূর্তে আগামী দিনের আগামী প্রজন্মের যারা আছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে আপনার? এখন বিষয় হচ্ছে, আমরা খুব সেলফ সেন্ট্রিক হয়ে গেছি, অর্থাৎ আত্মকেন্দ্রিক হয়ে গেছি। আমি যদি ভালো থাকি, আমি চাকরি-বাকরি করছি, সামাজিক একটা সুস্থিতিশীল অবস্থায় আছি। সুতরাং অন্যেরা কে কোথায় আছে ওটা দেখার আমার কোনো দায়িত্ব নেই। এই যে আমি যেটা বলছিলাম যে ১১৫০ দিন যে ছেলেমেয়েরা বসে আছে, আজকে প্রমাণিত যে তাদের দাবি সত্য। যে স্কুল সার্ভিস কমিশন, যে স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতি হয়েছে, ওরা বারবার দাবি করেছিল যে আমাদের চেয়ে কম নম্বর পেয়ে, আমাদের চেয়ে র‍্যাংকে পিছনে থেকে অনেকে চাকরি করছেন, যে চাকরি আমাদের করার কথা ছিল। কিন্তু আমরা কজন বুকে হাত দিয়ে বলতে পারি এই ছেলেমেয়েদের পক্ষে, আমরা যারা সুস্থিতিশীল অবস্থায় আছি, আমরা যারা শিক্ষকতা বা অন্যান্য পেশায় সামাজিক নাগরিক হিসেবে আছি, আমরা কিন্তু আমাদের দায়িত্ব পালন করছি না। তাহলে একদিকে আমাদের এই জনজাতি বা আমাদের আমাদের যে নাগরিক সমাজ, তাদেরকে কিন্তু আ সত্যি বিবেক হয়ে উঠতে হবে। আমাদের প্রতিবাদকে সোচ্চার করতেই হবে। যোগ্যদের যোগ্য জায়গায় না রাখলে যে বিনষ্টি, যে ক্ষতি, বিশেষত শিক্ষার ক্ষেত্রে, সেই ক্ষতিপূরণ করার মতো ক্ষমতা কিন্তু কারো নেই। তাই এই সময়টা যেটা যে সময়টা আমাদের বুঝে নিতে হবে প্রকৃত মিত্র, প্রকৃত শত্রু কারা। শিক্ষা বিরোধী, শিক্ষা ধ্বংসকারী, শিক্ষা বিনাশকারী, তাদের সঙ্গে কোনো সমঝোতা নয়, কোনো রকম রেয়াত দেয়া নয়। তাদের বিরুদ্ধেই আমাদের কিন্তু সোচ্চার হতে হবে, মানুষকে সংহত করতে হবে। কেননা শিক্ষা না বাঁচলে জাতি বাঁচবে না। একটা জাতিকে ধ্বংস করার জন্য কোনো অ্যাটমিক বোমার দরকার নেই। একটা জাতিকে ধ্বংস করার জন্য তার শিক্ষাকে নষ্ট করাটাই যথেষ্ট। অনেকদিন আগে কথা বলা হয়েছে। আজকে সেই কথাটা কিন্তু আমরা হাড়ে টের পাচ্ছি। আমাদের এই অন্ধকার থেকে উতরোতেই হবে। আর উত্তরণের পথ একটাই, সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরব হওয়া, আমাদের প্রতিবাদী হওয়া, এবং আমাদের এই ভেতরের যে ভয়টাকে কাটিয়ে, ভয়কে জয় করে প্রকৃত সত্যের সামনে নিজেদেরকে এবং মানুষকে দাঁড় করানোই প্রধান কাজ। তাহলে যৌবন বাঁচবে, যৌবনের স্বপ্ন বাঁচবে, এবং বাঁচবে এ বাংলা। একদম ঋত্বিক ঘটকের কথা দিয়ে শেষ করি, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। তো আজ থেকে সকলকে অনুরোধ করব, আপনারা ভাবুন, চিন্তা ভাবনা করুন, নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগান। এবং আমরা সংবাদ মাধ্যম হিসেবে কখনো কাউকে বলবো না যে আপনারা একে ভোট দিন, ওকে ভোট দিন, আমরা সেটা বলতে পারি না। আপনার নিজের বিবেক বিচার বুদ্ধি দিয়ে আপনারা সেটা বিচার করবেন। আবার শুধু ভোটটাই শেষ কথা নয়, আপনারা একটা মানে সংহত হন, নিজেরা নিজেদের মতামত তুলে ধরুন, ব্যক্ত করুন। এভাবে আস্তে আস্তে আমরা একটা ভালো সময়ের দিকে চলে যাব। বাংলা আবার সেই ভারত সভায় শ্রেষ্ঠ আসন করবে, এবং আমরা জানি হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। সেটা আজকে যেন নেগেটিভ দিকে না যায়, সেই বার্তাটা রাখার দায়িত্ব আমাদের। এবং অশোক বাবুকে অসংখ্য ধন্যবাদ আজকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আগামী দিনে আরো আমরা তার কাছ থেকে বিভিন্ন বক্তব্য আশা করব, পাবো নিশ্চয়ই। আজকের মতো বিদায় নিশ্চয়ই। জানাচ্ছি। শুভরাত্রি। নমস্কার। হ্যাঁ, শুভরাত্রি। ভালো থাকো সবাই। হুম।